নমস্কার, বাংলা স্ফিয়ারের রাত্রি ৯টার ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসলে শরীরটা গতকাল থেকে বেশ ভালো রকম বিগড়েছে, সেই কারণে গতকাল আমি কোনো ভিডিও করতে পারিনি। আজকেও অনেক কষ্টে বসেছি, স্রেফ নিজের অভ্যেসটুকু জিয়ে রাখার জন্য, এবং একেবারে কিছু না করলে, এমনিতেই তো সারাদিন কিছু করি না, তারপরে এই একটাই সবেদন নীলমণি ভিডিও করি, সেটা না করলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। সে যাই হোক, আজকে আমি আলোচনা করব এই যে আগামীকাল থেকে লোকসভার প্রথম অধিবেশন, অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন শুরু হচ্ছে তা নিয়ে। এবং অধিবেশন শুরুর আগে থেকেই একটা সংঘাতের আবহ তৈরি হয়ে আছে। সেই সংঘাত লোকসভায় বা পরবর্তীকালে রাজ্যসভায় কী চেহারা নেবে সেটা তো বলা একটু কঠিন, কিন্তু যে যে ইস্যুগুলিকে কেন্দ্র করে সংঘাত হতে পারে বা হওয়া অনিবার্য, আমি সেগুলোকে ছুঁয়ে যাচ্ছি আপনাদের অবগতির জন্য। যদি প্রয়োজন হয় দেখি যে একটি ভিডিওতে সব বলা সম্ভব হলো না, তাহলে হয়তো পরে আরেকটা ভিডিও করে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথম কথা হলো প্রোটেম স্পিকার। কংগ্রেসের বক্তব্য, এক্ষেত্রে সংসদীয় যে কনভেনশন সেটা সরকার মানেনি। তাদের বক্তব্য, কংগ্রেসের একজন দক্ষিণ ভারতীয় সাংসদ আছেন কে সুরেশ, তিনি ৮ বার লোকসভায় বিজয়ী হয়েছেন, অথচ তাকে প্রোটেম স্পিকার না করে ৫ বার বিজয়ী হওয়া ভর্তৃহরি মহতাবকে মনোনীত করা হয়েছে প্রোটেম স্পিকার হওয়ার জন্য। এবং এই সিদ্ধান্ত নিয়ে যখন কংগ্রেস প্রবল সমালোচনা করছে, তখন সবে সংসদীয় মন্ত্রী নিযুক্ত হওয়া কিরণ রিজিজু যে যুক্তিটা খাড়া করেছেন, সেটা কিন্তু তাঁরই দফতরের যে নির্দেশনামা তার সঙ্গে কোনো মিল নেই। কিরণ রিজিজু বলেছেন যে হ্যাঁ, সুরেশ ৮ বার লোকসভায় জিতেছেন বটে, কিন্তু মাঝখানে ২ বার তিনি জিততে পারেননি, আর ভর্তৃহরি পরপর ৫ বার জিতেছেন। অতএব তাকেই সিনিয়র মোস্ট হিসেবে অগ্রাধিকার দেওয়াটা নিয়ম বহির্ভূত কিছু নয়। অথচ এই যে তাঁরই দফতরের পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের যে নিয়মকানুন আছে, তাতে এই প্রোটেম স্পিকার কিভাবে নিয়োগ হবে সে সম্পর্কে কিন্তু একেবারে স্পষ্ট করে একটি কথা বলা আছে যে as soon as the new government is formed, the legislative one section prepares a list of senior most Lok Sabha members. The list will indicate their seniority in terms of their tenure in the Lok Sabha as well as in the Rajya Sabha. The list prepared after the constitution of Lok Sabha, এখানে কিন্তু কোথাও বলা নেই যে সিনিয়রিটির ডিটারমিনেশন কি হবে। এখানে একটি কথা বলা আছে, সাংসদ হিসেবে সর্বাধিক অভিজ্ঞতা যার প্রোটেম স্পিকার তিনিই হবেন। সুতরাং ভর্তৃহরির ৫ বার জিতলে উপর্যুপুরি সুরেশের ৮ বার জেতাটা অবশ্যই সংসদীয় রীতিনীতি অনুসারে প্রোটেম স্পিকার হওয়ার হক তাঁরই। কিন্তু যে কথাটা কিরণ রিজিজু বলছেন না, সেটা হলো যে ধরা যাক যদি সুরেশের নামটাও এই লোকসভা সেক্রেটারিয়েটের তৈরি সিনিয়র মোস্ট
এমপিদের তালিকায় থাকতো, তাহলেও যে তিনি প্রোটেম হিসেবে মনোনীত হতেন এমনটা নাও হতে পারে। কেননা লোকসভার সেক্রেটারিয়েট এই নামগুলি দেওয়ার পরে প্রোটেম স্পিকার হিসেবে একজনকে বেছে নেওয়ার শেষ অধিকারটুকু আছে প্রধানমন্ত্রীর। অতএব যদি কংগ্রেসের এমন কোনো নির্বাচিত সাংসদ থাকতো যিনি 10 বার টানা জিতেছেন, সেক্ষেত্রেও তিনি হতেন কিনা এটা একেবারে সংশয়াতীতভাবে বলা যায় না। কিন্তু প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত থেকে যে মনোভাবটা ফুটে ওঠে সেটা হলো 2014 থেকে 2024 পর্যন্ত সংসদের অন্দরে আমরা যে ধরনের সংঘাত লক্ষ্য করেছি এবং অনেক ক্ষেত্রে শাসক দলের পক্ষ থেকে সেই সংঘাতের জমি তৈরি করা হয়েছে, কোয়ালিশন সরকারের নেতৃত্বে এসেও নরেন্দ্র মোদী যদি সেই ট্র্যাডিশনই বজায় রাখার চেষ্টা করেন, এটা সেই ট্র্যাডিশন ঐতিহ্য রক্ষা করার একটা নিশ্চিত ইঙ্গিত ছাড়া অন্য কোনোভাবে এটার ইন্টারপ্রেট করা সম্ভব নয়। প্রোটেম স্পিকারের পরে দ্বিতীয় বিবাদাস্পদ বিষয় হচ্ছে স্পিকার। দেখুন, শাসক দল, বিশেষ করে যে দলের কাছে বা যে সরকারের কাছে সংখ্যাগরিষ্ঠতা আছে, স্পিকার তাদেরই হবেন, এটা মোটামুটি একটা নিশ্চিত ব্যাপার। যদিও অনেক সময় দেখা যায় কোয়ালিশন সরকারের ক্ষেত্রে যারা প্রধান দল তারা স্পিকারের পদটি শরিক বা সমর্থক দলকেও ছেড়ে দিয়েছেন, এমন নজিরও আছে। 2004 সালে সোমনাথ চট্টোপাধ্যায় লোকসভার স্পিকার হয়েছিলেন। তিনি সিপিএম কিন্তু মনমোহন সিংয়ের ওই সরকারে যোগদান করেনি, তারা বাইরে থেকে সমর্থন জানাচ্ছিল। এতৎ সত্ত্বেও মনমোহন সিং, সোনিয়া গান্ধী ইত্যাদিরা মনস্থ করেছিলেন যে সোমনাথ বাবুকেই এই পদের যোগ্যতম দাবিদার বলে তারা মনে করেন, এবং 5 বছর ধরে সোমনাথ চট্টোপাধ্যায় কিভাবে লোকসভা চালিয়েছেন সেটা এখন ইতিহাসের পাতায় চলে গেছে। একেবারে শেষে যখন তার জীবনের সবচেয়ে কঠিন ধর্মসংকট এসেছিল, অর্থাৎ সিপিএম পারমাণবিক চুক্তির ইস্যুতে সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছিল, তখন সোমনাথ চট্টোপাধ্যায়কেও হুইপ দেওয়া হয়েছিল যে তিনি যাতে পার্টি লাইন মেনে তাদের সঙ্গে ভোট দেন। সোমনাথ বাবু কিন্তু প্রকাশ কারাট, সীতারাম ইয়েচুরির তৈরি করা ডটেড লাইনে সই করতে অস্বীকার করেন। তিনি বলেন, আমি যে পদে বসে আছি সেটা একটা কনস্টিটিউশনাল পোস্ট, অতএব কোনো বিশেষ রাজনৈতিক দলের বাধ্যবাধকতা আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এ কথা বলে তিনি কিন্তু ভোটটি দেননি, এবং তার পরিণতি স্বরূপ সিপিএম দল থেকে তো তিনি নির্বাচিত হয়েই ছিলেন, এবং জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক বিপন্নতা সোমনাথ বাবু এভাবেই ডেকে এনেছিলেন। কিন্তু সোমনাথ বাবুর মতো মানুষকে স্পিকার করার সিদ্ধান্ত, সেটা যে সংসদীয় সংস্কৃতির অঙ্গ ছিল, সেই সংস্কৃতি আমাদের দেশের সংসদে আর নেই। যদি বলি প্রায় অবলুপ্ত হয়ে যাওয়ার পথে, তাহলেও হয়তো খুব অতিশয়োক্তি হবে না। এবার প্রশ্ন হলো, স্পিকার যে বিজেপির থেকে হবে, এটা নিয়ে কোনো রকম সন্দেহের কোনো অবকাশ থাকার কথা নয়।
এখন প্রশ্ন হলো ডেপুটি স্পিকার কে হবে। কংগ্রেস এক্ষেত্রেও একটা দাবি তুলেছে, বলেছে যে প্রথা অনুসারে ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দলের পাওয়া উচিত। এখন প্রশ্ন হলো যা কিছু উচিত তাই ঘটবে বা ঘটছে বা ঘটে চলেছে এমনটা তো নয়। তার কারণ স্পিকার পদে বা ডেপুটি স্পিকার পদ নিয়ে নরেন্দ্র মোদীকে কিঞ্চিত ঝামেলার মধ্যে পড়তে হতো যদি তার দুই প্রধান শরিক দল তেলুগু দেশম এবং জনতা দল বাগড়া দিত। ঠিক যেভাবে চন্দ্রবাবু নাইডু অটল বিহারী বাজপেয়ীর সরকারের উপরে প্রবল চাপ সৃষ্টি করে তার মনোনীত প্রার্থী বালাযোগীকে লোকসভার স্পিকার করেছিলেন, অটল বিহারী সেটা মেনে নিতে বাধ্য হয়েছিলেন। কিন্তু সেই রামও নেই, সেই রাজত্বও নেই। এবার চন্দ্রবাবু নাইডু বিজেপির সঙ্গে জোট বেঁধে ভোট লড়েছেন, তিনি এনডিএর একজন অন্যতম শরিক, এবং স্পিকারের পদটি টিডিপি চাই এমন কোনো দাবি কিন্তু তিনি করেননি। যে ইঙ্গিতগুলো টিডিপির ভিতর থেকে উঠে আসছে সেটা হলো স্পিকার বিজেপির হোক, কিন্তু ডেপুটি স্পিকার হোক এনডিএর। এখন এই এনডিএ শব্দটা এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। তার মানে টিডিপি হয়তো বোঝাতে চাইছে যে বিজেপি ছাড়া এনডিএর যার যে শরিক দলগুলি আছে তাদের মধ্যে থেকে কাউকে ডেপুটি স্পিকার করা হোক। এখন সেটাও হবে কিনা আজ পর্যন্ত এখনো পর্যন্ত সেটা স্পষ্ট হয়। তার কারণ টিডিপি যেটা বলছে জনতা দল ইউনাইটেড সেটাকেও সমর্থন করছে না। তারা পরিষ্কার বলে দিয়েছে যে স্পিকার অথবা ডেপুটি স্পিকার কোনো পদের নিয়েই তাদের কোনো মতামত নেই। স্পিকার অবশ্যই বিজেপির হবে এবং বিজেপি যদি ডেপুটি স্পিকার নিজেদের দিতে চায় দেবে, যদি কোনো তেলুগু দেশম পার্টিকে দেওয়ার হয় দেবে। কেননা রাজ্যসভায় জনতা দল ইউনাইটেডের ডেপুটি চেয়ারম্যানের পদটি তো এখনো রয়েই গেছে। অতএব শরিকরা যদি চাপ সৃষ্টি না করেন তাহলে ডেপুটি স্পিকারের পদটিও যদি বিজেপি পেয়ে যায় তাহলে অবাক হবার কিছু থাকবে না। যদিও আমার ব্যক্তিগতভাবে মনে হয় নিজেরা স্পিকার পদটি রেখে ডেপুটি স্পিকারের পদ হয়তো বিজেপি নেতৃত্ব টিডিপির কারুর হাতে ছেড়ে দিতে পারেন। কিন্তু লোকসভার ক্ষেত্রে আসল পদটি হলো স্পিকারের। ডেপুটি স্পিকার গুরুত্বহীন সে কথাই বলছি না, কিন্তু স্পিকারের যেরকম সর্বময় ক্ষমতা এবং যে ক্ষমতায় হস্তক্ষেপ করার কোনো অধিকার এমনকি লোক বিচার বিভাগেরও নেই, সেটাই এই অধ্যক্ষের পদকে এত গুরুত্ব দিয়ে রেখেছে। আর গত জমানায় 2014 থেকে 2019 থেকে 24 লোকসভা স্পিকারের যে ভূমিকা আমরা লক্ষ্য করেছি সেটা সেই ধারাবাহিকতা যদি এবারও বজায় থাকে তাহলে তো সিঁদুরে মেঘ বিরোধীরা অবশ্যই দেখতে শুরু করবে। এখন বিরোধীরা কতকটা আমি বলবো ছেলে মানুষের মতোই বলেছেন স্পিকার ডেপুটি স্পিকারের পদটা যদি আমাদেরকে দেওয়া না হয় তাহলে আমরা স্পিকার এবং ডেপুটি স্পিকার
দুটি পদের জন্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। প্রতিদ্বন্দ্বিতা করাটা তাদের গণতান্ত্রিক সংসদীয় অধিকার, করতেই পারেন। এবং সত্যিই যদি একটা প্রতিদ্বন্দ্বিতা হয়, বেশ একটু হাওয়া গরম হবে, লাইভ টেলিভিশনে সেই নাটক আমরা সবাই দেখব, কিন্তু আখেরে পরাজয় ছাড়া তো আর কিছু হবে না। কেননা 234 বনাম বাকি যে সংখ্যা এনডিএর আছে তা দিয়ে তো তারা ড্যাং ড্যাং করে দুটি পদেই নিজেদের লোককে নির্বাচিত করে নিয়ে আসবেন। সুতরাং কংগ্রেস বা ইন্ডিয়া জোটের শরিকদের এই প্রতিবাদের তাৎপর্য প্রতীকী ছাড়া আর কিছু হবে বলে মনে হয় না। দেখুন, প্রথম দুদিন অর্থাৎ আগামীকাল এবং পরশু লোকসভায় প্রোটেম স্পিকার, প্রথমে প্রোটেম স্পিকারকে শপথ পাঠ করাবেন প্রেসিডেন্ট, তারপর তিনি লোকসভায় এসে প্রথমে প্রধানমন্ত্রীকে, তারপরে একে একে কাউন্সিল অফ মিনিস্টারের সব সদস্যকে, তারপরে যারা সিনিয়র মোস্ট প্যানেলে আছেন তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন। অনেক সময় আমরা দেখেছি যে যেহেতু 543 জনকে শপথ বাক্য পাঠ করাতে হয়, অতএব একজন মানুষের পক্ষে সেই কাজটা করা একটু ক্লান্তিকর, একটু বোঝা স্বরূপ হয়ে দাঁড়ায়। সেই জন্যেই প্রোটেম স্পিকার একজন নির্বাচিত হলেও তার সঙ্গে প্যানেলে বেশ কয়েকটি নাম থাকে, 3-4টি নাম তো থাকেই, এবারও আছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আছে, ওই মিস্টার সুরেশের আছে, বিজেপি থেকে একজন রাধারমন সিং তাঁরও আছে। কিন্তু এদিকে ইন্ডিয়া জোট ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে যে যেহেতু কংগ্রেসের সুরেশকে প্রোটেম স্পিকার করা হয়নি, অতএব প্রোটেম স্পিকারের দায়িত্ব পালনে তারা ভর্তৃহরি মহতাবের সঙ্গে কোনো সহযোগিতা করবেন না। তার মানে দাঁড়াবে, দুদিন ধরে মহতাব সাহেব এবং ওই প্যানেলে এনডিএর যে দু একজন আছে তাদের ঘাড়েই এসে পড়বে এত অসংখ্য এমপির শপথ নেওয়ার দায়িত্ব। এটা একটা কৌশল হিসেবে বিরোধীরা স্থির করেছেন। 26 তারিখ 24-25 এমপিদের শপথ পর্বের পালা চুকলে 26 তারিখ স্পিকার নির্বাচিত হবেন। যদি ভোটাভুটি হয় হবে, যদি না হয় সর্বসম্মতভাবে হয়ে যায় তাহলে সেটাই সবচেয়ে ভালো। কেননা ভারতবর্ষের লোকসভার স্পিকার সচরাচর ভোটাভুটির মধ্য দিয়ে নির্বাচিত হয় না, সেটাও একটা গণতান্ত্রিক রীতি। সেই রীতি এবার লঙ্ঘিত হবে কিনা সেটা আর দুদিন পরে আমরা বুঝতে পারব। স্পিকার নির্বাচিত হয়ে গেলে তার পরের দিন অর্থাৎ 27 তারিখ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই নতুন লোকসভার সদস্যদের উদ্দেশ্যে তার ভাষণ পাঠ করবেন। 28 তারিখ থেকে শুরু হবে সেই ভাষণের উপর বিতর্ক একই সঙ্গে লোকসভায় হবে, রাজ্যসভাতেও হবে। সেই বিতর্কে প্রধানমন্ত্রী অবশ্যই অংশগ্রহণ করবেন। তার চেয়েও বড় কথা, সেই বিতর্কের সূচনা থেকে সংঘাত অতি উচ্চগ্রামে ওঠার সম্ভাবনা খুব প্রবল। কেননা বিরোধীরা যে 2-3টি দাবি সনদ ইতিমধ্যেই পেশ করে বসে আছেন, সেগুলোর একটা মীমাংসা তারা লোকসভার এই অধিবেশনেই চাইবেন। যেমন প্রথম ইস্যুটি হল
এই নিট পরীক্ষা সংক্রান্ত যে ক্যাঁচাল শুরু হয়েছে, তারা দাবি করবেন নিট 2024 বাতিল করে দেওয়া হোক। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের খুব ল্যাজগোবরে অবস্থা। তারা বুঝতে পারছেন পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। অতএব একটার পর একটা পরীক্ষা তারা মুলতুবি করে চলেছেন। এমনকি যে পরীক্ষার সঙ্গে এনটিএর কোনো সম্পর্ক নেই, অর্থাৎ পিজি যেটা স্বাস্থ্য মন্ত্রকের অধীন, সেটাও একদিন আগে মুলতুবি করে দেওয়া হলো। এনটিএর চেয়ারম্যান অপসারিত হয়ে গেছে, নতুন একটা কমিটি তৈরি হয়েছে ইসরোর এক প্রাক্তন প্রধানের নেতৃত্বে, যে কিভাবে একটা ফুলপ্রুফ ব্যবস্থা করা যায় তা নিয়ে সুপারিশ করার জন্য। সিবিআই এর হাতে তদন্তভার তুলে দেওয়া হয়েছে। তার মানে দাঁড়াচ্ছে, ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস গভর্নমেন্ট হ্যাজ কনসিডার্ড যে মেজর হেরাফেরি হয়েছে, এবং হয়েছে যে সেটা নিয়ে তো আর ঢাকঢাক গুড়গুড় করার কোনো উপায় নেই। কেননা একটার পর একটা পেপার লিকের ঘটনা ওই নিট পরীক্ষার এখন সর্বসমক্ষে আসছে। বিহারে একাধিক ঘটনা ঘটেছে, উত্তরপ্রদেশে ঘটেছে, এবং এইভাবে চললে আরও কত জায়গায় যে পেপার লিকের কথা জানা যাবে কেউ তা বলতে পারে না। এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের সামনে দুটো রাস্তা খোলা আছে। একটা হচ্ছে সুপ্রিম কোর্ট কি আদেশ দেবে তার জন্য অপেক্ষা করা, আরেকটা হলো ঠিক যেভাবে প্রোঅ্যাক্টিভলি তারা এনটিএর চেয়ারম্যানকে তাড়িয়ে দিয়েছেন, এতগুলো পরীক্ষা মুলতবি রাখছেন, ঠিক সেইভাবে নিট পরীক্ষাটা বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত আগাম ঘোষণা করে তবে সংসদের মুখোমুখি হওয়া। সেক্ষেত্রে কিন্তু বিরোধীদের পালে এ বিষয়ে আর কোনো হাওয়া থাকবে না। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে তুমুল হট্টগোল হবে সেটা হচ্ছে আগামী 1 জুলাই থেকে দেশে নতুন যে 3টি ফৌজদারি আইন লাগু হওয়ার কথা, বিরোধীরা একজোট হয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করছেন যে আরও আলাপ আলোচনা না করে এই আইনগুলি আপনারা 1 জুলাই থেকে কার্যকর করবেন না। 1 জুলাই থেকে যদি কার্যকর না করতে হয় তাহলে সেই সিদ্ধান্ত সংসদকে 27, 28, 29, 30 এর মধ্যেই নিতে হবে। এখন সংসদে পাশ হয়ে যাওয়া কোনো আইন তার ইমপ্লিমেন্টেশন মুলতুবি রাখার মতো সংবিধানে কোনো প্রভিশন আছে বলে আমি অন্তত জানি না। যেটা আমি জানি সেটা হচ্ছে সংবিধান সংসদকে ঠিক যেভাবে একটি আইন প্রণয়নের ক্ষমতা দিয়েছে, একেবারে ওই ধারা অনুসারে সেই আইনটি রিপিল করার ক্ষমতাও দিয়েছে। তাহলে কেন্দ্রীয় সরকারকে যেটা করতে হবে সেটা হলো এই আইনগুলোকে রিপিল করে আবার ডিনোভো আলাপ আলোচনার মধ্যে দিয়ে নতুন করে এক্সারসাইজটা করা এবং তারপরে একটা সিদ্ধান্তে আসা। এটা নরেন্দ্র মোদী সরকার করবেন এটা ভাবতে আমার একটু কষ্টই হচ্ছে। তারা অবশ্যই বলবেন যে আমরা তো লেজিসলেটিভ প্রসেস ফলো করেই এই আইন করেছি, এই আইন আমরা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠিয়েছি, স্ট্যান্ডিং কমিটি যে সুপারিশ দিয়েছে সেগুলোকে বিবেচনার মধ্যে রেখেছি, তারপরে আমরা আইন করেছি এবং পাশ হয়েছে। কিন্তু যেটা তারা বলবেন না
সেটা হলো ওট ছুরি তোর বিয়ের স্টাইলে যেভাবে 170 জন না কতজন এমপির অনুপস্থিতিতে এই রকম 3টি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়ে গেছে, সেটা কিন্তু সংসদীয় ঐতিহ্যের পক্ষে লজ্জারই বিষয়, গর্বের কিছু নেই। কিন্তু বিরোধীদের এই দাবি মানতে গেলে কেন্দ্রীয় সরকারকে খুবই নমনীয় মনোভাব দেখাতে হবে, এবং এই চাপটা শুধু যদি ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে কাজের কাজ কিছু হবে না। এই দাবিতে জনতা দল ইউনাইটেড এবং টিডিপিকেও তাদের সঙ্গে পেতে হবে। অন্যথায় ঠিক যেভাবে প্রোটেম স্পিকারে কিছু করা গেল না, স্পিকারেও কিছু করা যাবে না, ঠিক সেইভাবে 1 জুলাই বিষয়টা লাগু হয়ে যাবে। এখন এই যে নতুন 3টি ক্রিমিনাল ল, এ নিয়ে বিরোধীদের আপত্তি কোথায়? ন্যায় সংহিতা বলা হচ্ছে যাকে, কোন কোন জায়গায় এই আইনটি সত্যি পুরনো ব্রিটিশ আইনের সঙ্গে তফাৎ আছে, কোথায় নেই, এই বিতর্ক নিয়ে আমি যদি পারি, শরীর দেয়, তাহলে আগামীকাল আলোচনা করব। ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।